দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর তৃতীয় দিন শুরু হতে যাচ্ছে এবং সেই তৃতীয় দিনে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল এবং মরক্কো। বাংলাদেশ সময় ঠিক 4টায়, ভোর রাত ঠিক 4টায় ব্রাজিল এবং মরক্কো মুখোমুখি হতে যাচ্ছে। অন দ্যাট নোট আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেফ ফুটওয়্যারের আজকের আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। এখন পর্যন্ত আমরা 3টা স্বাগতিক দলের পারফরমেন্স দেখতে পেয়েছি। প্রথম ম্যাচে মেক্সিকো, তারা কিন্তু জয়লাভ করেছে। এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পেয়েছিলাম আরেক যারা স্বাগতিক ছিল কানাডা, তারা কিন্তু ড্র করেছে এবং 3 নম্বর যে স্বাগতিকদের খেলাটা ছিল সেই স্বাগতিকদের খেলাটাতে কিন্তু জয়লাভ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ থেকে কিন্তু বিশ্বকাপের মূল উত্তেজনাটা বিশেষ করে বাংলাদেশ বা সাবকন্টিনেন্টে যারা আছেন তাদের জন্য শুরু হতে যাচ্ছে, কারণ সেলেসাওরা মুখোমুখি হতে যাচ্ছে মরক্কোর। আজ থেকে হয়তো বা 1টা বা 2টা বছর আগে বা 4-5 বছরের টাইম লাইনটা যদি আমরা ধরি, সেক্ষেত্রে হয়তো বা ব্রাজিলকে খুব সহজে ফেভারিট ধরে নেওয়া যেত, কিন্তু গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, যাদের দলে বেশ কোয়ালিটি ফুটবলার রয়েছেন, তারা কতটুকু চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে ব্রাজিলকে, সেই ব্যাপারটাই কিন্তু ঠিক এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তুতে রয়েছে। সব কিছু মিলিয়ে ব্রাজিল মরক্কো এই দুই দলের লাইন আপ কেমন হবে, কোন ফরমেশনে কে খেলতে যাচ্ছে, দ্য গ্রেট আনচেলত্তি কেমন প্রভাব রাখতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা, সমালোচনা, জল্পনা কল্পনা হচ্ছে। প্রেস কনফারেন্সে কিন্তু বেশ কিছু কথা হয়েছে, যে জায়গাটাতে অনেক বেশি মাত্রায় কথা বলেছেন আমরা দেখতে পেয়েছিলাম ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আশরাফ হাকিমি, কারণ ইউরোপিয়ান লিগগুলোতে কিন্তু প্রায় তারা মুখোমুখি হয়ে থাকেন। নেইমার না থাকাটা সেটা একটা ফ্যাক্টরও হতে পারে। সব কিছু মিলিয়ে এই ম্যাচ ঘিরে কিন্তু আলোচনার পারত্ব একেবারে তুঙ্গে। আমাদের সহকর্মী মুজদেব বিন তারেক, তিনি রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঠিক হোম ভেন্যু থেকে বিশ্বকাপের। মুজদেব বিন তারেক আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ঠিক এই পর্যায়ে, যেমনটা আমি জানতে পেয়েছি। আমার ঠিক এই পাশেই মুজদেব বিন তারেক আমার সঙ্গে যুক্ত হবেন, তার জন্য অপেক্ষা করছি। এক্স্যাক্টলি তাকে পেয়ে গেছি। তারেকের পেছনে এক পাশে ব্রাজিল, আরেক পাশে আর্জেন্টিনা। মার্কিন মূল্যকে কি একটা ডিবেট হবে নাকি তারেক? আমি যেটি বলছিলাম যে ফুটবলের উন্মাদনা, সেটি আপনি বাংলাদেশে যেটি দেখবেন, ব্রাজিল এবং আর্জেন্টিনা যে বিভক্তি এবং যে ক্রেজটা, এই যুক্তরাষ্ট্রে যেটা মিস করছিলাম, এই যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামের ঠিক সামনে আমি অপেক্ষা করছিলাম এবং এখানে এসে আজকে ব্রাজিলের ম্যাচ এবং সেখানে ব্রাজিলের জার্সির সাথে আমি কিন্তু আর্জেন্টিনা জার্সি পরিহিত কয়েকজনকে দেখলাম এবং তাদের পরিচয় জেনে নিশ্চিত হলাম যে না, আমার ধারণাটাই ঠিক, তারা সবাই প্রবাসী বাংলাদেশি। এবং সেই উত্তাপ যে বিশ্বকাপে দু দলের মধ্যে, যে ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকের মধ্যে আমরা দেশে যেটা দেখে থাকি, যে উন্মাদনাটা, সেটা কিন্তু তারা এখানে সেই আবহাওয়াটা তৈরি করার চেষ্টা করেছেন। আমি শুরুতেই আমার এই প্রবাসী যারা বাংলাদেশে এখানে সমর্থক আছেন তাদের একটু প্রতিক্রিয়া আপনারা জানাবো। আমার এই পাশে আছেন ব্রাজিলিয়ান সমর্থক, দেখতে পাচ্ছি ব্রাজিলের জার্সি পরা। আজকে কি প্রত্যাশা করছেন যে ব্রাজিল কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের প্রথম ম্যাচ, নেইমারবিহীন ম্যাচ খেলবে মরক্কোর বিপক্ষে, কেমন হবে লড়াই? না, আমি তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আসছি। আমার প্রিয় দল অবশ্যই অনেক ব্যবধানে জিতবে। আমি আশা করি 2 গোল এবং 0 গোলে জিতবে আমার দল। আপনি আপনার আপনার আমি জানি যে আপনারা সবাই একসাথে এসেছেন এবং আপনার আজকে ব্রাজিলের ম্যাচ, চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সমর্থক এবং জার্সি পরেই তারা কিন্তু এসেছেন। এটা আসলে একটু কি হুমকি হয়ে গেল কিনা? হ্যাঁ, অবশ্যই ওরা আমার নিজস্ব দেশের, একই দেশের কান্ট্রি আমরা লোক, কিন্তু তারা বিভিন্ন দলের সাপোর্টার থাকতেই পারে, কিন্তু আমরা তাকে দেখা দেওয়ার জন্য আমরা আসছি, যে আমরা আমাদের দল কিরকম খেলে সেটা দেখা দেওয়ার জন্য আমরা আসছি। আচ্ছা, আমি আরেকজন ব্রাজিলিয়ান সমর্থককে পেয়েছি এবং আপনিও দেখি যে এক পাশে ব্রাজিলের পতাকা আর এক পাশে একদম বাংলাদেশের পতাকা। বিশ্বকাপে আপনারা তো নিশ্চয়ই এখানেই থাকেন এবং শহরে আমরা যেটা দেখেছি নিউ ইয়র্কে বা স্টেডিয়ামের বাইরে বিশ্বকাপের উন্মাদনাটা খুব একটা চোখে পড়েনি। সেই ফ্লেভারটা নিতেই কি স্টেডিয়ামে আসা? হ্যাঁ, সেই ফ্লেভারটা নিতে অবশ্যই আসা এবং আমার প্রিয় দল ব্রাজিলকে রিপ্রেজেন্ট, লাইক আমি অনেকদিন ধরে আমার একটা স্বপ্ন যে ব্রাজিলের খেলা দেখবো। সো সেটা আজকে পূরণ হলো আমার স্বপ্নটা। এবং এই দেখেন আমার পাশে এসেছে আর্জেন্টিনার, এরা মার খেতে আসছে। ওকে, সো আপনি থাকেন লাস্ট পর্যন্ত, এদের মার খাওয়ার অবস্থার ভিডিও নিয়ে যান। তারা কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন, এইভাবে থ্রেড দেয়া মানে আমরা লাইক এই যে দেখতে এই যে এখানে আরেকটা অ্যাড হবে এই বছর আরেকটা অ্যাড হবে, আমাদের নতুন জার্সি কিনতে হবে। বাট এদের অনেক বছর নিতে পারে না, তো একটা চান্স দিচ্ছি মানে লাস্ট টাইমে, বাট এবার আর দিব না। আমাদের এবার হেক্সা মিশন অবশ্যই পূরণ হবে। একটু আর্জেন্টিনার সমর্থক যারা এসেছেন, আসলে আপনারা আজকে ব্রাজিলের ম্যাচ স্টেডিয়ামে এসেছেন আর্জেন্টিনার জার্সি পরে, একদম এটা একটা সাহসের বিষয়।
কি মনে করে এই জার্সিটা পরে আসা, এবং ব্রাজিলের সমর্থক কিন্তু আপনাকে একটা থ্রেটও দিয়ে রাখে। অবশ্যই এটা বিশ্বকাপের ম্যাচ দেখা, ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখা এটা একটা স্বপ্নের ব্যাপার। সুযোগ সবসময় আসে না, আমাদের সামনে আসছে, আমরা ওয়ার্ল্ড কাপের একটা ম্যাচ দেখতে চাই, সুন্দর খেলা দেখতে চাই, এবং আমরা আশা করি ব্রাজিল খুব ভালো খেলুক, তা না হলে এরা খুবই খারাপ ভাবে হারবে, যেটা দেখতে খুবই খারাপ লাগবে। আমরা চাই না আর 7 আপ বা 8 আপ হোক, সো এটা আমরা আশা করি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে গুড লাক। আর বাচ্চাদের কথা রাগ করে লাভ হয় না, বাচ্চারা যেহেতু বলতে পারে। 7 আপ কিন্তু তারা দেয়নি, 7 আপ কিন্তু তারা 6 আপ তারা খাইছে, 6 এর সাথে 6টা খাইছে, 6টা খাইছে। 7 আপ কিন্তু তারা দেয়নি, তাদের কষ্টের কোনো ফসলই না 7 আপ। 7 আপ গেম একটা খেলার পার্ট। আপনারা যদি নোটিস করেন দেখবেন যে কথার বা ভাবের একটা ম্যাচুরিটি আছে যা ব্রাজিলের নাই। আমি কিন্তু যথেষ্ট সম্মানীয় কথাগুলো বলছি, তারা কিন্তু বাচ্চা মানুষ যেমন এক্সাইটেড হয়ে যায় না, বাট খেলা তো মাঠেই হবে। সো আমি একটু বলতে চাই গুড লাক। আজকের দিনটাতে ব্রাজিলের প্রথম ম্যাচ এবং শক্তিশালী দল মরক্কোর বিপক্ষে, আর্জেন্টিনার ফ্যান হিসেবে তাদের প্রতি শুভকামনা থাকবে নাকি তাদের পরাজয় দিবে? অবশ্যই আমার ভাই বন্ধু এরা সবাই ব্রাজিলের সাপোর্টার, আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি, কিন্তু আমরা চাই তারা খুশি মনে, হ্যাপি মনে ম্যাচ শেষ করে যাক। যার কারণে আমরা আসছি তাদেরকেও সাপোর্ট দিতে, যে না তারা যাতে হতাশ না হয়, যে একটা সুন্দর ম্যাচ হয়েছে। তবে হ্যাঁ, আমি আশা করি ম্যাচটা খুব ফাইটিং হবে এবং দেখার মতো। এই জন্য আসছি। মরক্কো ভালো টিম, নিঃসন্দেহে ব্রাজিলও খুব ভালো টিম, তবে আশা রাখি যে ম্যাচটা খুব সুন্দর এবং দেখার মতো হবে। একটা বিষয় সামি, আমাকে একটু সময় দিলে তাদের কাছ থেকে আরেকটা বিষয় একটু জানতে চাই। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে আমরা যেটা শুরুতে বলছিলাম যে নিউ ইয়র্ক বা নিউ জার্সি আমরা বেশ কয়েকটা জায়গায় গিয়েছি, কিন্তু আমরা বাংলাদেশে যেরকম বিশ্বকাপের হাইপ বা উন্মাদনাটা দেখি সে অর্থে কিন্তু খুব একটা চোখে পড়েনি। আপনারা এখানে থেকে, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বকাপের আয়োজক দেশ, আপনারা কি সেটা মিস করছেন বা আপনারা সেটা কতটুকু পেয়েছেন যে উন্মাদনার কথা বলবেন? সত্যি কথা বলতে বাংলাদেশের মতো উন্মাদনা একদমই এখানে নেই। তবুও আমরা টেলিভিশনে দেখা লাইক ওইভাবে দেখে আমাদের নিজেদের লাইক এনজয় করি আমরা। বাট বাংলাদেশের মতো ওরকম মজা আমি মনে করি না পৃথিবীর অন্য কোনো দেশে হয়। লাইক ব্রাজিলও ইভেন এরকম হয় না মেবি, বাট আমাদের বাংলাদেশের ফ্যান লাইক নাম্বার 1 ফ্যান ইন দ্য হোল ওয়ার্ল্ড। আপনারা কি আমি অলমোস্ট একমত। এবং আমরা আসছি বস্টন থেকে, আমরা ভোর সকাল থেকে ড্রাইভ করে 5 আওয়ার্স ড্রাইভ করে আমরা এখানে আসছি। সো আমরা এনজয় করি অ্যাজ এ ফ্যামিলি ফ্রেন্ড, উই গেট টুগেদার লাইক ঠিক আছে, বাংলাদেশের মতো আমরা ট্রাই করার চেষ্টা করি। ইট ডাজন্ট ম্যাটার হু সাপোর্ট হু, জাস্ট এন্ড অফ দ্য ডে উই ওয়ান্ট টু এনজয় দ্য গেম। সামি, নিশ্চয়ই আমার দর্শকরা শুনতে পেয়েছেন যে এই আর্জেন্টিনা সমর্থক তিনি ব্রাজিলের ম্যাচ দেখতে এসেছেন বোস্টন থেকে, সেটিও নিউ ইয়র্ক থেকে প্রায় 4 ঘন্টা ড্রাইভিং দূরত্বে। সেখান থেকে এসেছেন বিশ্বকাপের এই ম্যাচ দেখার জন্য। এবং সামি, আমি নিশ্চয়ই আমার দর্শকরাও এরকম একটা উন্মাদনা দেখার অপেক্ষায় ছিলেন, সেটি হয়তো বাংলাদেশ এই প্রবাসী সমর্থকদের মাধ্যমে সেই বিশ্বকাপের যে উন্মাদনা ব্রাজিল মতো বিগ ম্যাচের আগে সেটি কিছুটা হলেও দেয়ার সুযোগ হয়েছে এখানে। আমি আপনার পরবর্তী প্রশ্ন যেতে চাই। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আপাতত থাকবেন আমাদের সঙ্গে, ভিন্ন কোনো লোকেশনে যদি পসিবল হয় আপনার পক্ষে সেই জায়গা থেকেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। ব্রাজিলের ম্যাচ বলে কথা আপনাকে আজকে চাই ওয়ার্ল্ড কাপ কার্নিভালে, তার আগে আমাদের স্টুডিওতে যে অতিথিরা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিতে চাই। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আমাদের সহকর্মী মুজদাবিন তারেক কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে আপনাদেরকে বিশ্বকাপের আপডেট দেবেন। এবং যেমনটা তিনি দেখাচ্ছিলেন যে একজন আর্জেন্টাইন সমর্থক, তিনি বোস্টন থেকে ব্রাজিলের খেলা দেখার জন্য এসেছেন। এখানে আসলে প্রতিপক্ষ কে, কোন দল, সেই সমর্থকের জায়গাটা খুব বেশি ম্যাটার করে না। ম্যাটার করে বিশ্বকাপের একটা ম্যাচ দেখা, সেটা একটা লাইফ টাইম অপরচুনিটির জায়গা। সেই অপরচুনিটির জায়গাটা কিন্তু নিতে চান। ঠিক এই পর্যায়ে স্টুডিওতে আমাদের গেস্টদের সঙ্গে যুক্ত হতে চাই। গেস্ট আমি ঠিক বলবো না, দুজনে আমাদের ঘরেরই মানুষ। মেহেদি নাইম আমাদের সহকর্মী যমুনা স্পোর্টসে, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ওয়েলকাম টু ওয়ার্ল্ড কাপ কার্নিভাল ফর দ্য ফার্স্ট টাইম নাইম। ধন্যবাদ স্বামী, সত্যি খুব ভালো লাগছে বিশেষ করে আপনার সাথে শো করতে পারছি। নিশ্চয়ই খুব জমজমাট একটা শো হবে। থ্যাংক ইউ সো মাচ। আহমেদ বিন পারভেজ আমাদের সঙ্গে আছেন, রেগুলারলি আমাদের যমুনা স্পোর্টসের পর্দায় তিনি ফুটবল অ্যানালাইসিস করছেন। ভেরি এক্সাইটেড, অনেক এক্সাইটেড আজকে, কারণ আপনি যেটা বলেছেন শুরুতে সেটাই সত্যি। বিশ্বকাপটা বোধহয় বিশ্বের জন্য আজকে থেকে শুরু হচ্ছে, এবং যাদের আসলে ঘুম পেয়ে যায় রাত 12টায়, আমাদের কথা যদি বলি, আজকে তারা কোনো না কোনোভাবে জেগে থাকার চেষ্টা করবে না, বিকজ টাইমিংটা একেবারে আইডিয়াল না, যেহেতু 4 AM, বাট আমার মনে হয় যে বিশ্বকাপটা আজকে থেকে শুরু হচ্ছে। সো এক্সাইটমেন্টের কমতি নেই। অবভিয়াসলি মনে হচ্ছে যে প্রথম হাই প্রোফাইল ম্যাচটা আমরা আজকে রাতেই দেখতে চলেছি। ওকে, টাইমিং নিয়ে যদি আমি একটু কথা বলি মেহেদি নাইম, আমাদের জেনারেশনে আমরা
কতগুলো ওয়ার্ল্ড কাপ এরকম পেয়েছি যেখানে আসলে মধ্যরাতে খেলা দেখতে হয়েছে। 98-এর ওয়ার্ল্ড কাপটা আমি খুব বেশি বলতে পারবো না, তবে তেমনটা শুনেছি 98-এর ওয়ার্ল্ড কাপে মধ্যরাতেও খেলা দেখতে হতো। 2018 ওয়ার্ল্ড কাপের কথা বলতে পারি, রাশিয়া ওয়ার্ল্ড কাপটা টাইম জোনের কারণে এরকম মধ্যরাতে খেলা দেখতে হয়েছে। 10 ওয়ার্ল্ড কাপটা মোটামুটি একটা টাইমের মধ্যে ছিল। জার্মানি ওয়ার্ল্ড কাপটা হয়তো বা একটা সহনশীল পর্যায়ে ছিল। 14 ওয়ার্ল্ড কাপটা সেখানেও টাইমিংয়ের একটা হেরফেরের জায়গা ছিল, রমজান মাস ছিল সেই সময়টাতে আমার যতটুকু মনে পড়ে। এই ওয়ার্ল্ড কাপটা আলটিমেটলি একদম রিভার্স টাইম লাইন। আপনি যেহেতু সংবাদ সংগ্রহের কাজ করেন, দর্শকদের সঙ্গে অনেক কথাবার্তা বা কমিউনিকেশনের জায়গাটা হয়, সাবকন্টিনেন্টের দর্শকদের জন্য এটা একটা অন্যরকম ব্যাপার কিনা? সকালে অনেকের অফিস থাকে, স্কুল কলেজ থাকে, তারপরও রাত জেগে আজকে থেকে যেহেতু ব্রাজিলের ম্যাচ 4টায়, ডেফিনেটলি ডিফিকাল্ট। সত্যিকার অর্থেই খুব ডিফিকাল্ট একটা ইনফরমেশন দিয়ে আমি শুরু করতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু প্রতি বছর টিকিট পায়, অর্থাৎ এই বছরও কিন্তু প্রায় 300-র কাছাকাছি টিকিট পেয়েছিল ফিফা থেকে। সেই টিকিটের মধ্যে থেকে সবচেয়ে বেশি কিন্তু টিকিট চাহিদা তুঙ্গে ছিল এই ম্যাচটা, অর্থাৎ ব্রাজিল মরক্কো ম্যাচ। একই সাথে সারা বিশ্বে কিন্তু সবচেয়ে বেশি চাহিদা ছিল এই ম্যাচটাকে ঘিরেই। সত্যিকার অর্থেই শুরুতেই এত বড় একটা ম্যাচ, সেই ম্যাচটা বাংলাদেশের মানুষ যেরকম আগ্রহের কেন্দ্র ছিল, সারা বিশ্বের মানুষের আগ্রহের কেন্দ্র ছিল। নিশ্চয়ই মানুষ নির্ঘুম রাতই কাটাবে এবং সবাই নিশ্চয়ই এখন থেকেই উৎসবের প্রস্তুতি নিচ্ছে। ব্রাজিলের ম্যাচ, ব্রাজিলের হেক্সা কিন্তু আসলে দুইভাবে হতে পারে, একটা হচ্ছে যদি জিতে তাহলে, আর যদি না জিতে তাহলেও। তো কি হবে আমরা জানি না, নিঃসন্দেহে বিগ ম্যাচ। মরক্কো কোনোভাবেই ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, যারা গেলবারের সেমিফাইনালিস্ট ছিল। এবার ব্রাজিল নিঃসন্দেহে একটা নতুন ভাইব নিয়ে এসেছে আনচেলত্তির আন্ডারে, সেটাই দেখার অপেক্ষায়। আশা করি জমজমার একটা ম্যাচ হবে। সামি, পারভেজ, টাইমিংটা নিয়ে যদি একটু কথা বলি, স্কুল স্টুডেন্টস যারা আছে তাদের জন্য একটা ডিফিকাল্ট সিনারিও হতে যাচ্ছে এই বিশ্বকাপটা। ধরেন আগামীকালকে রবিবার স্কুল খোলা, যাদের মর্নিং শিফটে ক্লাস, ব্রাজিলের খেলা 4টার দিকে, আফটার 3 আওয়ার্স স্কুলের জন্য প্রিপারেশন নিতে হবে না ঘুমিয়ে। আমাদের টিচাররা কিন্তু কনসিডার করতো না, এখনকার টিচাররা কি কনসিডার করে? সেই রেফারেন্স আমি অবশ্য দিতে পারবো না, বাট আমি যেটা মনে করতে পারি সেটা হচ্ছে 1994-এর ওয়ার্ল্ড কাপ, সেটা ইউএসএতেই হয়েছিল। অনেকদিন আগের ঘটনা, ডেফিনেটলি বোঝা মনে যাচ্ছে। করতে পারেন? হ্যাঁ, মনে করতে পারি, কারণ Okay. তখন আমার বয়স 7, এরকম 8 কিছু একটা ছিল। সো ওই সময় আমিও স্কুলের প্রিপারেশন নিব, আমি জানি 6:30 7টার দিকে স্কুলের জন্য প্রিপারেশন নিতে হবে, কিন্তু তারপরও আমি যখন খেলাটা দেখতে চাইতাম, আমার প্যারেন্টসরা আমাকে আসলে দেখতে দিয়েছেন, অ্যালাউ করেছেন। একসঙ্গে আমরা খেলা দেখেছি। রিস্তো স্টোইচকভ তখন দারুণ করছিলেন, ব্রাজিলের তখন তাফারেলের একটা আলাদা উন্মাদনা ছিল, গোলকিপার রোমারিও, বেবেতো, তারা হচ্ছে তখন আসছেন আর কি, বা তারাই ডমিনেট করছেন সেই সময়টায়। ইটালির সঙ্গে সেই হার্ট ব্রেক, রোবার্টো ব্যাজিওর সেই মিস, তো ওটা রাত জেগেই দেখা লেগেছে আমাদের। যাদের আসলে প্যাশন আছে, আমার মনে হয় প্যারেন্টসদের প্যাশনটাই ডিসিপেট করে। আপনি সন্তান, আপনি হয়তো ঘুমাতেই চাইছেন, কিন্তু আপনি দেখছেন আপনার বাবা বা মা তারা হচ্ছে 4টায় খেলা দেখছে, সো আপনিও হয়তো সেই এক্সাইটমেন্ট নিয়ে বসে গেলেন। সো ওই সেলিব্রেশনটাই আসলে ওয়ার্ল্ড কাপ, যেহেতু আমাদের টাইম লাইনটা এরকম হতেই পারে আর কি। বাট যেই সিচুয়েশনই থাক না কেন, আমার মনে হয় যে ক্রীড়া প্রেমীরা সেই ব্যাপারটা খুবই এনজয় করেন। এবং এখনকার সময় তো ইটস ইভেন ইজিয়ার। আপনি ধরেন যদি আপনার ফোন থাকে, আপনি ঘুমানোর ভান করে লুকিয়েও কিন্তু খেলাটা দেখে ফেলতে পারবেন। আগে কিন্তু সেটা ছিল না, একটা টেলিভিশন, সবাইকে একসঙ্গে জড়ো হয়ে এক জায়গায় বসে দেখতে হতো। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় সুযোগ আছে। তবে অবভিয়াসলি তার মানে এই না যে স্কুল ফাঁকি দেওয়া যাবে, স্কুলেও যেতে হবে, কষ্টটা একটু এক্সট্রা করতে হবে একটা মাস আর কি। কষ্টটা একটু এক্সট্রা করতে হবে। তবে যে সময়টাতে আমি পার্সোনালি রেডিওতে কমেন্ট্রি করতাম, অনেকের কাছে শুনেছি যে 18 বিশ্বকাপের কথা যদি বলতে পারি, যে হয়তোবা ইয়ারপিস দিয়ে খেলা দেখতে পারছে না, পরদিন ক্লাস, হয়তো আমাদের কমেন্ট্রি শুনছেন, এরকম কোনো একটা ব্যাপার। নাইম, যদি একটু বলি যে আরও একটা ম্যাচ কিন্তু আছে দিন শেষে, ব্রাজিল মরক্কো ম্যাচ নিয়েই তো সবচেয়ে বেশি কথা হবে, কিন্তু একটু পরে অর্থাৎ 1টার দিকে কিন্তু আরও একটা ম্যাচ, সুইজারল্যান্ড এবং সেই সঙ্গে কাতারের ম্যাচ। কাতার এশিয়ার পার্সপেক্টিভ থেকে অনেক বড় দল, ডেফিনেটলি এশিয়ার একটা ইমোশনের জায়গায় কাতারের কাছে গত বিশ্বকাপে ছিল। কখনো কখনো মনে হয় কিনা যে এই যে এরকম বড় ম্যাচ যে দিনটায় থাকে, এই যে আগের একটা ম্যাচ, এটাও ইম্পর্টেন্ট ম্যাচ এই গ্রুপটার জন্য, এটা অনেক সময় আলোটা কেড়ে নিয়ে যায়? এটা অবশ্যই মনে হয়, কিন্তু আপনি হয়তো বাংলাদেশের পার্সপেক্টিভে এটা বলছেন, কারণ আমাদের দেশে আসলে ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টার খুব বেশি। কিন্তু একবার চিন্তা করুন, বাংলাদেশ যদি আজকে বিশ্বকাপ খেলতো, তখন কি আপনি ব্রাজিল আর্জেন্টিনার খবর সেভাবে রাখতেন? ঠিক একইভাবে সুইজারল্যান্ড এবং কাতার কিন্তু আসলে দিন দিন খুব জায়ান্ট হয়ে যাচ্ছে ফুটবলে। তারা ওয়ার্ল্ড ফুটবলে বিগ তারকাদের নিয়ে তাদের ক্লাব কাঠামো সাজাচ্ছে, একাডেমি সাজাচ্ছে। সেই জায়গা থেকে নিঃসন্দেহে কাতার খুব ভালো একটা দল। তারা সুইজারল্যান্ড
ফিফা র্যাঙ্কিং খুব ভালো দল তাদের বিপক্ষে কেমন করে সেটা কিন্তু দেখা যাবে। আমার মনে হয় না যে তাদের দেশে এই আমেজটা কোনো অংশে তাদের দলকে সাপোর্ট করার ক্ষেত্রে কোনো অংশে কম। আপনি তো এবার বিশ্বকাপ দেখেন, আমি এটা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে কেন ব্রাজিল আর্জেন্টিনা পতাকা আসলে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। আসলে সবাই এখন কিন্তু নিজেদের ফুটবলটাকে ডেভেলপ করতে চায় এবং নানা কারণ আছে আসলে এই কারণে। বাংলাদেশ আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের টিমটা কিন্তু দিন দিন ভালো করছে। আমরা জানি না টমাস জুলি হাই প্রোফাইল কোচ, তিনি কয়েকদিন আগে একটা বলছিলেন শোতে যে বাংলাদেশকে নিয়ে তার বিগ প্ল্যান আছে এবং এই দল আগামী এক যুগের মধ্যে বিশ্বকাপ খেলবে না সেটা আমরা কীভাবে বলি। সুতরাং প্রত্যেকটা দেশই আসলে তার জায়গা থেকে সাপোর্ট করছে এবং আমার মনে হয় প্রতিটা ম্যাচই এনজয় করার মতো, কেননা এটা হচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 183 র্যাঙ্কিং থেকে কুরাসাও বিশ্বকাপের মঞ্চে গেছে এবং মাঝখানে একটা 10 বছরের গ্যাপ ছিল, যেটা নাইম বলছিলেন যে এক যুগের মধ্যে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে কিনা। কুরাসাও কিন্তু সেটা করে দেখিয়েছে, 183 থেকে 68 নাম্বার পর্যন্ত তারা গিয়েছিল। ডিক অ্যাডভোকেট তিনি একটা স্বপ্ন দেখেছিলেন এবং সেই জায়গাটাতে আলটিমেটলি তারা গেছে। পারভেজ, ফুটবল নিয়ে তো কাজ করা হয়, বাংলাদেশ ফুটবল নিয়ে যদি ছোট্ট একটু করে জিজ্ঞেস করি, এরপরে আমরা ব্রাজিল মরক্কো ম্যাচের দিকে চলে যাবো একদম ডিপ ডাইভ অ্যানালাইসিসে। তবে বাংলাদেশের ফুটবল আলটিমেটলি এখন যিনি কোচ আছেন তিনি যে স্বপ্নের কথাটা বলছেন, প্র্যাকটিক্যালি সেটাকে আসলে কুরাসাওয়ের মতো ইমপ্লিমেন্ট করাটা পসিবল? আপনি তো ইনফ্রাস্ট্রাকচার ইকোসিস্টেমটাও দেখেন, কি মনে হয়? আমার কাছে মনে হয় যে তিনি আসলে বেশ রিয়েলিস্টিক কিছু কথাই বলেছেন। অনেকে দেখা যায় যে অতিরঞ্জিত কিছু বলে ফেলছেন যে আমরা অমুক সালের মধ্যে কোথাও এন্ট্রি নিয়ে নিব। তিনি কিন্তু শুরুতে র্যাঙ্কিংয়ের বিষয়টাই মেনশন করেছেন, যেটা আসলে তার দূরদর্শিতার একটা বড় প্রমাণ রাখে। ডুলি বলেছেন যে তিনি আসলে 160 টার্গেট করছেন ফার্স্ট ফেজে, বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 160-এ ওঠাতে হবে এবং সেটা করতে হলে কিন্তু আপনার রেগুলার বেসিসে শুধু এই সাবকন্টিনেন্ট না, বিয়ন্ড দ্যাট ইভেন এশিয়ান লেভেলেও যখন কম্পিটিশনে যাচ্ছে বাংলাদেশ, দে হ্যাভ টু ডু ওয়েল। এখন ন্যাশনাল টিম আসলে তৈরি করার বেশ কিছু ভিন্ন ভিন্ন প্রসিডিওরস রয়েছে। এমন দেশ হতে পারে, এমন জায়গা হতে পারে যেখানে আপনার ক্লাব কাঠামো খুব একটা স্ট্রং না, সেখানে হয়তো একাডেমি দিয়ে কাজ চালানো হয়, কোনো সাবসিডি দিয়ে সেই জায়গাটাকে সরকারি তরফ থেকে একটা কাজ করার স্কোপ থাকে। কোনো কোনো জায়গায় পুরোটাই আসলে ক্লাবের উপর ডিপেন্ড করে, ক্লাব কালচার থেকেই আসলে ক্লাবের একাডেমি থেকেই প্লেয়াররা আসে, যেটা ইউরোপের একটা ভালো ইজি স্ট্রাকচার। কোনো কোনো দেশে হয় ন্যাশনাল টিম তৈরি হয় অরিজিন প্লেয়ারদের দিয়ে, যেটার দিকে খানিকটা বাংলাদেশ যাচ্ছে বলে আমার মনে হয় কারেন্ট বাফুফের আন্ডারে। এবং বেশ কিছু ভালো ইয়াং প্রসপেক্টস, এমন না যে একদম রেডিমেড। হামজা তো ওয়াজ আ রেডিমেড, আমাদের ফার্স্ট বিগ সুপারস্টার, বাট রেডিমেড পেতে হয়েছে বিকজ হি ব্রট ইন অল দ্য আইবলস। এখন তিনি যখন সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে চলে এসেছেন, তারপর কিন্তু অনেক ইয়াং অ্যান্ড প্রমিসিং প্লেয়ার্স যাদের অ্যাকচুয়ালি ধরেন বেটার কোনো দেশের হয়ে খেলার সম্ভাবনা আছে, তারাও কিন্তু একটু একটু করে কমিট করা শুরু করেছেন। সো আমার মনে হচ্ছে যেই 2-3টা ডিফারেন্ট প্রসেস আছে অফ বিল্ডিং আপ অফ গুড ন্যাশনাল টিম, যারা খুব কুইকলি অ্যাক্সেলারেট করে র্যাঙ্কিংয়ে উপরে যাবে, ওয়ার্ল্ড কাপ খেলার স্বপ্ন দেখবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে বেটার করবে। বাংলাদেশ আমার মনে হয় এই ফেজে অ্যাট দিস মোমেন্ট আমার দেখে মনে হচ্ছে ট্র্যাজেক্টরিটা যে তারা অরিজিন প্লেয়ারদের দিকেই বেশি তাকাচ্ছেন, তাদেরকে দিয়েই ইনিশিয়াল ফেজটায় বাংলাদেশের ওই র্যাঙ্কিংয়ের উন্নতির চেষ্টাটা করা হচ্ছে, উইচ ইজ নট ব্যাড। মানে লং রানে সাস্টেনেবল না হতে পারে, ইট কুড বি জাস্ট ওয়ান জেনারেশন, কিন্তু অ্যাটলিস্ট ওই জায়গায় গেলে হয়তো সেই চাপে দেখা যাবে দ্য এন্টায়ার ইকোসিস্টেম, দ্য মার্কেট উইল রেসপন্ড টু ইট, এবং তখন হয়তো অন্য একটা কিছু হবে, যেটা কুরাসাওয়ের ক্ষেত্রে হয়েছে। আমরা ব্রাজিল এবং মরক্কো ম্যাচের ডিপ ডাইভ অ্যানালাইসিসে যেতে চাই। ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ 4টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলাদেশ সময় ভোর রাত 4টায়। অ্যালার্ম দিয়ে রাখুন, আগে আগে উঠতে হবে। ব্রাজিল এবং মরক্কোর ম্যাচ আগামীকাল। যদি কোনো স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট থাকে, সেই অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করবেন কি করবেন না সেটা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করছে। স্কুল কলেজের টিচার যারা আছেন, অন্তত এই একটা দিনের জন্য হয়তোবা কিছুটা ছাড় দেবেন। অফিসের বসের কথা যদি বলি, তাহলে অফিসের বস যদি ব্রাজিলের সাপোর্ট হয়, চিন্তা করে দেখতে পারেন, বসই হয়তো বা একটু পরের দিকে অফিসে আসবে। সো রিল্যাক্স থাকতে আপনি পারেন, ডিপেন্ড করছে আপনার বস আসলে আর্জেন্টিনার সাপোর্টার নাকি ব্রাজিলের সাপোর্টার। সো আলটিমেটলি ব্রাজিল এবং মরক্কো এই দুটো দলকে নিয়ে যদি আলোচনা করি, প্রথমত আমরা একটু র্যাঙ্কিংয়ের জায়গাটা দেখতে চাইবো। দুটো দল এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ে কত নম্বর অবস্থান করছে, খুবই কাছাকাছি। এবং এই বিশ্বকাপ শুরুর আগে যে বিষয়টা আমরা দেখতে পেয়েছিলাম যে র্যাঙ্কিংয়ে একটা উত্থান পতন হয়েছে, আর্জেন্টিনা এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে 1 নম্বর অবস্থান করছে এবং র্যাঙ্কিংটা এই মুহূর্তে বলছে ব্রাজিল এবং মরক্কো খুবই কাছাকাছি জায়গায় অবস্থান করছে, একদম 6 এবং 7 নম্বর অবস্থান করছে। এবং এই বিশ্বকাপ শুরুর আগেই কিন্তু মরক্কোর র্যাঙ্কিংয়ে একটা উস্ফলন আমরা দেখতে পেয়েছি। সো পারভেজ, এই জায়গাটা সাইকোলজিক্যাল একটা অ্যাডভান্টেজ তো অবশ্যই কাজ করবে। মরক্কো ইজ গোয়িং টু বি কনসিডার্ড অ্যাজ এ বিগ টিম,
অ্যালংসাইড উইথ ব্রাজিল? অবশ্যই মজার যে বিষয়, ডার্ক হর্স নামের যে একটা তকমা থাকে না, যে একটা টুর্নামেন্টে যাচ্ছে যখন অনেক দল, কিছু দলকে ডার্ক হর্স ধরা হয়, যে না মানে তারা কখনো আগে প্রমাণ করেনি কিন্তু পোটেনশিয়াল আছে। আমার মনে হয় মরক্কো সেই ফেজটাও পার করে গেছে, এখন তাদেরকে শুধু ডার্ক হর্স বলা যাবে না। একটা প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে চলে যাওয়া দল এই মুহূর্তে র্যাঙ্কিংয়ে টপ 10-এর ভেতরে একমাত্র আফ্রিকান টিম, এবং তারাই কিন্তু এই যে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিং 7, কোনো আফ্রিকান টিম আসলে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এত উপরে ইতিহাসেই কখনো ওঠেনি। সো দে কুড বি ইভেন কনসিডার্ড দ্য বেস্ট এভার টিম ফ্রম আফ্রিকা। সো এটা কিন্তু বিরাট একটা ব্যাপার, আমি বলবো পুরো কন্টিনেন্টটাকে তারা রিপ্রেজেন্ট করছে। এবং ব্রাজিলের সঙ্গে ইন্টারেস্টিং ব্যাপার মরক্কোর আরও একটা র্যাঙ্কিংয়ের হিসেবে ধরি, ওই যে লেখা 1 স্পট, এত কাছাকাছি কোনোদিন এই দুটো দল ছিলই না ইন টার্মস অফ কোয়ালিটি অ্যান্ড র্যাঙ্কিং। সো বোঝাই যাচ্ছে যে মরক্কোর আসলে উত্থানটা মিটিওরিক, ইটস আ হিউজ রাইজ। মানে এই ধরনের একটা টিম এভাবে করে চলে আসাটা আমার মনে হয় ওয়ার্ল্ড ফুটবলের জন্য দে আর আ ব্লেসিং কামিং ফ্রম আফ্রিকা। আমরা একটু ব্রাজিল এবং মরক্কোর হেড টু হেডটা দেখতে চাই, যে তারা আসলে কতবার মুখোমুখি হয়েছে এবং এখন পর্যন্ত হেড টু হেডে তাদের অবস্থানটা কোন জায়গায়। 3টা ম্যাচে ব্রাজিলের 2টা জয়, মরক্কোর 1টা জয়, 6টা গোল ব্রাজিল করেছে, 2টা গোল মরক্কো করেছে। পারভেজের কাছে আসার আগে একটু নাইমের কাছে যাব, সেটা হচ্ছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল নাকি কখনো বিশ্বকাপ জিততে পারে নাই, এরকম একটা কথা সোশ্যাল মিডিয়াতে চলছে। আপনি কি বিষয়টার সঙ্গে একমত? আমি একমত না, কারণ এই পৃথিবীতে কোনো কিছুই স্টেবল না, কোনো কিছুই বাইবেল না। নিশ্চয়ই সেটা পরিবর্তন হতে পারে, সেটাই আমি বিশ্বাস করি। এইটা কি আপনার একটা উদারতা ছিল? আমি জানি যে আপনি ব্রাজিল টিমকে সমর্থন করেন, 1 নম্বরে এই মুহূর্তে আর্জেন্টিনা, এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা কি একটা উদারতা দেখালেন আপনি? মানে ব্রাজিলকে অনেক উদার হয় ব্রাজিলের সমর্থক? মোটেও সেটা না। ফুটবল মানেই হচ্ছে সায়েন্স, ফুটবল মানেই হচ্ছে বাস্তবতা। সেই বাস্তবতার একটা ছোট্ট উদাহরণ আমি দিতে চাই। আপনি একটু আগে মরক্কোর র্যাঙ্কিং নিয়ে বলছিলেন, সেই মরক্কো কিন্তু একসময় বাংলাদেশের কাছাকাছি র্যাঙ্কিংয়ে ছিল। সেই মরক্কো কিন্তু এখন বিশ্বকাপে সেমিফাইনালিস্ট হয়েছে এবং আজকে ব্রাজিলের মতো দলের সঙ্গে খেলছে। সুতরাং যারা ভালো খেলবে, বাংলাদেশ যদি এরকম ভালো মতো খেলতে পারে, নিশ্চয়ই বাংলাদেশ একদিন ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে খেলবে, সেরকম স্বপ্ন কিন্তু আমরা দেখতে পারি। সুতরাং কোনো স্ট্যাট যে বিশ্বকাপ যাওয়ার পরের গ্রুপ পর্বেই বাদ হয়ে যায়, কিংবা র্যাঙ্কিংয়ে প্রথম দলটাই কখনো বিশ্বকাপ জিততে পারে না, এগুলো আসলে কখনোই আমার মনে হয় না যে কোনো স্টেবল তথ্য। সেই জায়গা থেকে র্যাঙ্কিংয়ে 1 নম্বর দল আর্জেন্টিনা, সেই দলটা নিশ্চিতভাবেই বিশ্বকাপ জিততে পারে এবং তাদের সেই ক্যাপাবিলিটি আছে। বাকিটা দেখা যাক। ওকে, আমরা যদি হিস্ট্রিক্যালি একটু যাই, হিস্ট্রির জায়গাটায় লক্ষ্য করলে আমরা দেখবো যে ব্রাজিলের যে হিস্ট্রি সেটা আমরা প্রত্যেকেই জানি। ব্রাজিল এখন পর্যন্ত 5 বার বিশ্বজয় করেছে, হেক্সা মিশনে ব্রাজিল আছে, সেই ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে। একটু দেখতে চাই ব্রাজিল এবং মরক্কোর ফুটবল হিস্ট্রিটা আমরা একটু ব্যাক টু ব্যাক দেখার চেষ্টা করবো। ব্রাজিলের বিষয়টা আমরা জানি যে প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিল এখন পর্যন্ত পার্টিসিপেট করেছে, রেকর্ড হোল্ডার, প্রত্যেকটা বারই তারা পার্টিসিপেট করেছে। এবং 1934 সালের বিশ্বকাপে ব্রাজিল স্পেনের সঙ্গে এরা ছিল আনবিটেন রেকর্ড, অনেক কিছুই আছে। আসলে ব্রাজিলের লেগাসি নিয়ে তো আসলে কথা বলার কিছু না। তবে লাস্টের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে 24 বছরের যে চ্যালেঞ্জটা ব্রাজিলের, যে 24 বছরের শিরোপা খরাটা ব্রাজিলের কাটবে কিনা, সেই ব্যাপারটা নিয়েই কিন্তু জল্পনা কল্পনা বা প্রশ্নের জায়গাটা আছে। মরক্কোর ফুটবল ইতিহাসটা আমরা একটু দেখতে চাই, যেটা নাইম একটু আগে বলছিলেন যে মরক্কো টিমটা কিন্তু একটা সময় বাংলাদেশের কাছাকাছি র্যাঙ্কিংয়ে ছিল। এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিং তাদের 7, 2022 বিশ্বকাপে তারা 4 নম্বর স্পটটা পেয়েছিল, তাদের 7 নম্বর ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্স, এবং চমৎকারভাবে তারা তাদের ফুটবলটাকে সাজিয়েছে, চমৎকারভাবে আসলে মরক্কো প্রোগ্রেস করছে। পারভেজ একদম র্যাঙ্কিংয়ের কাছাকাছি। এবং আমরা যদি উইনিং স্ট্রিট বলি বা লুজিং জায়গাটা থেকে বলি, মরক্কো তাদের সর্বশেষ অনেকগুলো ম্যাচ কিন্তু আনবিটেন, এটাও কিন্তু একটা অনেক বড় ফ্যাক্টর। সো ইটস গোয়িং টু বি চ্যালেঞ্জ ফর ব্রাজিল। অ্যাবসলিউটলি। এবং আমি একটু ওই প্রিভিয়াস যেই পয়েন্টটা ছিল সেখান থেকেই আসতে পারি। এখানে প্রিভিয়াস যে পয়েন্টটায় বলা হচ্ছিল যে ব্রাজিল এবং মরক্কো 3 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যার মধ্যে আবার 98 ওয়ার্ল্ড কাপে অলরেডি তারা গ্রুপ স্টেজে ছিল একই গ্রুপে, তারপরই এই আবার তারা এক গ্রুপে পড়লো। সেই ম্যাচটাতে ব্রাজিল ডমিনেট করেছিল, রোমারিও, বেবেতো, রিভালদো, মানে তাদের 3 লেজেন্ডই গোল দিয়েছিলেন সেই দিন। 3-0 গোলে মরক্কোকে ব্রাজিল হারিয়েছে। তারও আগে 97-তে 2-0 গোলে ব্রাজিল হারিয়েছিল মরক্কোকে, এবং থার্ড বার দেখা হয়েছে তাদের 3 বছর আগে। সেই ম্যাচটা কিন্তু মরক্কো জিতেছে। সো 2-1 থাকলেও দ্য রিসেন্ট রেকর্ড গোজ ইন মরক্কোস ফেভার ইনফ্যাক্ট। এবং ওই ব্রাজিল দলের স্কোয়াডের সঙ্গে এই ব্রাজিল দলের স্কোয়াডের খুব বেশি তফাতও নেই। সুতরাং বোঝা যাচ্ছে যে তাদের ইমপ্রুভমেন্টটা কোন জায়গায় হয়েছে। এবং আরও যদি আমরা তাদের কোয়ালিফিকেশনসের কথা বলি, কাফ রিজন থেকে তারা কোয়ালিফাই করেছে, দে ওয়ার দ্য ফার্স্ট টিম টু কোয়ালিফাই। পারফেক্ট রেকর্ড অফ 8 ম্যাচেস 8 উইনস, কোনো ড্র নাই, কোনো কিছু নাই, স্ট্রেট ফরওয়ার্ড তারা চলে এসেছে। তাদের যে প্রিপারেশন, তারা হুন্ডুরাসকে যেভাবে হারিয়েছে, ইভেন তার আশপাশে বেশ কিছু
ভালো দলের বিরুদ্ধেও তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল এবং দে স্কোর গোলস। সো ওই বিষয়টা মিলিয়ে আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো কনফিডেন্স নিয়ে বোধহয় মরক্কো 2022 ওয়ার্ল্ড কাপেও যায়নি। এই হচ্ছে তাদের অবস্থান। এবং সেই বিষয়টাই বলা হচ্ছে যে মরক্কোর এই লাইন আপটাতে কিন্তু ট্যালেন্টের অভাব নেই। দুই কোচের ব্যাটেলটা খুব ইন্টারেস্টিং, কারণ এই দুইজন কোচ কিন্তু এই দুটো দলকে সঙ্গবদ্ধ করার জন্য খুব বেশি সময় পান নাই, কারণ আজ থেকে 3 থেকে 4 মাস আগে মরক্কোর কোচ কিন্তু তিনি চলে গেছেন মরক্কোর দলটাকে রেখে, এবং তাদের বয়সভিত্তিক কোচ এই মুহূর্তে এই দলটার দায়িত্ব পেয়েছেন সবেমাত্র 3 মাস হলো। আর কার্লো আনচেলত্তির ব্যাপারে তো আমরা জানি যে কার্লো আনচেলত্তি 1 বছর হয়েছে এই দলটার দায়িত্ব নিয়েছেন। নাইম, ইম্প্যাক্ট তো অবশ্যই পড়ে। আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলাও কভার করে থাকেন, দেখা যায় যখন প্রিমিয়ার লিগের ম্যাচ হয় ক্লাবের খেলাগুলো কভার করে থাকেন। ডেফিনেটলি ন্যাশনাল টিমে এমনিতেও দেখা যায় যে কোচের আসলে খুব বেশি সময় প্লেয়ারদেরকে পান না, বাট এর মধ্যে এই দুই কোচের কেউই আসলে দলটাকে ওইরকমভাবে সঙ্গবদ্ধ করারও সময়টা পান নাই। ডেফিনেটলি চ্যালেঞ্জ দুই কোচের জন্যই। এক্স্যাক্টলি, আসলে নতুন পরিবেশ যেটা বলছিলেন আপনি, এই নতুন পরিবেশ যুক্তরাষ্ট্রে এখন কিন্তু বেশ হিউমিডিটি, সেই জায়গা থেকে দুই দলের জন্য আসলে কঠিন হবে। ওপেনিং ম্যাচ অনেক প্রত্যাশা থাকে, আমরা দেখেছিলাম গেলবার আর্জেন্টিনা প্রথম ম্যাচে কিন্তু পা ভরকেছিল। এইবার আসলে ব্রাজিল যদি পা ভরকায় সেটা দুইভাবে দেখতে পারি, আমরা আশীর্বাদও দেখতে পারি, ব্রাজিল দলে হয়তো বিশ্বকাপ জিততেও পারে, কিংবা আমরা এটাও দেখতে পারি যে আসলে ব্রাজিলের হয়তো শিখার অনেক জায়গা আছে। এবং মরক্কো বারবারই বলছিলাম অনেক শক্তিশালী একটা দল, যাদের দলের মধ্যে আপনি দেখবেন আশরাফ হাকিমি খেলে, যে বিশ্বের অন্যতম সেরা রাইট ব্যাক, এখন হাকিম জিয়াস আছে। সব মিলিয়ে কিন্তু আমরা যদি দেখতে পাই এই ম্যাচটা সব দিক দিয়ে একটা পরীক্ষার একটা মঞ্চ বটে, দুই দল আসলে কেমন করে, দুই দলের কাউকে কিন্তু আপনি ছোট করে দেখার কোনো এবং সুযোগ নেই। কোচেসদের জন্য আসলে সেই জায়গাটা একটা পরীক্ষার জায়গা কিন্তু পারভেজ, কারণ না মরক্কোর কোচ, তার জন্য এটা বড় টুর্নামেন্টে বিগ অ্যাসাইনমেন্ট। কার্লো আনচেলত্তি, দ্য গ্রেট কার্লো আনচেলত্তি, যিনি এতদিন ক্লাবে ম্যানেজ করে এসেছেন, ট্যাকটিক্যাল ডিসিশনগুলো নিয়েছেন, তাকে এখন ন্যাশনাল টিমের ডিউটি পালন করতে হচ্ছে, এবং উইদিন আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম। ডেফিনেটলি দ্যাট ব্যাটেল ইজ গোয়িং টু বি ইন্টারেস্টিং। অ্যাবসলিউটলি। এবং শুরুতেই যদি বলি মরক্কোর ইস্যুটা, যেখানে তাদের কোচ ছিলেন খুবই লেজেন্ডারি, ওয়ালেদ রেগরাগি, নামের মধ্যে কিন্তু রাগি আছেন, হি ওয়াজ রাগি। এবং এরকম অনেক ইস্যুর কারণেও আসলে মরক্কান যে ফুটবল ফেডারেশন তাদের সঙ্গে কিছু সমস্যা তার হয়েছে। তবে 2022 ওয়ার্ল্ড কাপে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন ফ্রম দ্য হেড কোচ পার্সপেক্টিভ, সেখানে তার দল সেমিফাইনালে গিয়েছিল। এই বছরই যেই আফ্রিকান কাপ অফ নেশনস হয়েছে আফকন, সেটার কিন্তু চ্যাম্পিয়ন হিসেবে মরক্কোই হয়েছিল, কারণ দে ওয়ান দ্য ম্যাচ ফাইনাল। বাট প্রবলেম না, ইনফ্যাক্ট সেনেগাল জিতেছিল মরক্কোর সাথে, বাট মরক্কো আর গিভেন দ্য চ্যাম্পিয়নশিপ বিকজ সেনেগাল ওয়ার ডিসকোয়ালিফাইড। সো এই যে ফাইনালে হেরে যাওয়া, সেই ডিসঅ্যাপয়েন্টমেন্টে আসলে রেগরাগি নিতে পারেননি। তারপর তিনি বলেছেন আমি এই দলটার সাথে আর থাকতে চাচ্ছি না, তিনি চলে গেলেন। হুট করে আন্ডার-20 টিমের যিনি হেড কোচ ছিলেন মোহাম্মদ আওয়াহবি, তাকে হঠাৎ করে বলা হলো যে তুমি এসে হাল ধরো, সময় বেশি বাকি নেই, 3 মাস বাকি আছে, উই উইল প্রিপেয়ার ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এবং স্কোয়াড ঘোষণা করার আগেও বেশ কিছু বড় তারকাদের সঙ্গে খুব কঠিন একটা আলোচনা করতে হয়েছে এই নতুন কোচের, কারণ তিনি নতুন ব্লাড চাইছিলেন তার দলে। মিডফিল্ডে আমরা 2022-এ মরক্কোর দলে আদলিকে দেখেছিলাম, সুফিয়ান বুফালকে দেখেছিলাম, তারা কিন্তু এবারের স্কোয়াডে জায়গা পাননি। টপে এন-নেসিরি, যার হেডে পর্তুগালকে হারিয়ে এসেছিল মরক্কো, সেই এন-নেসিরির মতো ফরওয়ার্ডকে, দ্য এক্সপিরিয়েন্স এন-নেসিরি, তাকেও কিন্তু স্কোয়াডে রাখা হয়নি। সুতরাং এই যে মোহাম্মদ ওয়াহাবি যদিও মাত্র 3 মাস সময় পেয়েছেন, আমার মনে হয় তার মতো করে গোছানোর স্বাধীনতাটা তিনি পেয়েছেন বলেই ওই বড় নামগুলোকেও কিন্তু তিনি স্কোয়াড থেকে বাদ দিতে পেরেছেন। আর অ্যাঞ্চেলটির কথা কি বলবো, মানে হি ইজ সামওয়ান যাকে তো সবাই ডন অ্যাঞ্চেলটি বলে, এবং ক্লাব ফুটবল তিনি ডমিনেট করে এসেছেন, ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার্স ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল। এরকম একটা ক্রেডেন্সিয়াল নিয়ে যখন ছিলেন 2023 সালে তার কাছে প্রথম ব্রাজিলের অফারটা আসে, কিন্তু তখন তিনি বর্তমানে রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন। তিনি বলছিলেন আমার কন্ট্রাক্টটা শেষ করে 2024-এ শেষ হোক, তারপর দেখি। সো সময়টা নিয়েছেন, রিয়াল মাদ্রিদের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ করেছেন, তারপরই কিন্তু তিনি এই প্রসেসে যুক্ত হয়ে শেষমেশ গেল বছরে তিনি যুক্ত হয়েছেন এই দলটায়, তাও খুব ডেসপারেট সিচুয়েশনে। কারণ জুনিয়র ডোরিভাল, তার আগের কোচ, তার আন্ডারে ব্রাজিলের কোয়ালিফিকেশন এমন অবস্থায় গিয়েছিল যে তারা আসলে ওয়ার্ল্ড কাপে সরাসরি আসতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা টানা হ্যাচড়া শুরু হয়েছিল। তো অ্যাঞ্চেলটি এসে সেই ব্যাপারটা প্রথমে সামাল দিলেন, তারপরে আস্তে আস্তে তার স্কোয়াডটাকে তৈরি করলেন, এবং সবশেষ পিয়ার প্রেশার, ওয়ার্ল্ড প্রেশার, হ্যাঁ, সবার চাপে নেইমারকেও নিয়ে আসতে হলো
আনফরচুনেটলি আমরা খবরও পেয়ে গেছি, নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে নেইমার শুরু নেইমার করছেন ইজ না নট মরক্কো ম্যাচটা। স্টার্টিং, দিস ম্যাচ ইজ নট স্টার্টিং অ্যাট অল, এটা অন্তত আমরা শিওর আর কি। আমরা কার্লো আনচেলত্তি নিয়ে কথা বলছিলাম এবং তিনি ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু অ্যাপ্লাই করার চেষ্টা করছিলেন এবং গত কয়েকটা ম্যাচ আমরা যদি একটু ব্যাক টু ব্যাক দেখতে চাই যে তাহলে কার্লো আনচেলত্তি তার ফরমেশনে কিন্তু বেশ ফাইন টিউনিং, বেশ শাফলিং করেছেন, ভিন্ন ভিন্ন ফরমেশনে তিনি আসলে খেলার চেষ্টা করেছেন। আমরা একটু দেখার চেষ্টা করব যে কার্লো আনচেলত্তি কি ফরম্যাটে কি ফরমেশনে তিনি খেলার চেষ্টা করেছেন। লাস্ট 6 ম্যাচে 4টা ভিন্ন ফরমেশনে খেলার চেষ্টা করেছেন কার্লো আনচেলত্তি। আমরা দেখেছি 4-2-3-1-এ 2 বার, 4-3-3-এ 2 বার, 4-2-2-2-এ একবার, 3-2-4-1-এ একবার। এটা হচ্ছে কার্লো আনচেলত্তির এখন পর্যন্ত 6টা ভিন্ন ম্যাচে তিনি এরকম ট্যাকটিক্সে খেলার চেষ্টা করেছেন। আমরা একটু বেসিক একটা ফরমেশনের জায়গায় দেখতে পাবো দুটা দলের ক্ষেত্রে এবং আমরা তখনই ডিপ ডাইভ অ্যানালাইসিসে চলে যাব, একটু দেখতে চাই একটু বেসিক দুটো দলের লাইন আপটা কেমন হতে পারে। সেই জায়গা থেকে এটা একটা বেসিক লাইন আপ সেট করা হয়েছে, যদিও যে বিষয়টা এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে মরক্কো টিমটার রাইট সাইডটা যে জায়গাটাতে ব্রাহিম দিয়াজ রয়েছেন কিংবা আশরাফ হাকিমি রয়েছেন, এই সাইডটা অনেক বেশি মাত্রায় স্ট্রঙ্গার। এই তুলনায় তাদের লেফট সাইডটা সত্যি কথা বলতে অনেক বেশি মাত্রায় উইকার, কারণ এইখানে নাম্বার 3 পজিশনে যাকে দেখা যাচ্ছে তার খেলা আনসার্টেনিটি রয়েছে, তিনি হয়তো বা নাও খেলতে পারেন। নাম্বার 17 ঠিক এই পাশে যিনি খেলেন তাদের নিয়মিত পজিশনে, তিনি নাই ইনজুরির কারণে। সো আলটিমেটলি এইটা একটা টার্গেটেড জোন ব্রাজিলের জন্য হতে পারে। পারভেজ, দ্য স্টেজ ইজ ইয়োর্স। যে ফরমেশনটা এখানে বেসিকভাবে সাজানো আছে, এটা গ্লোবাল স্পোর্ট থেকে শুরু করে সব জায়গায় ব্রাজিলের ক্ষেত্রে এরকম একটা ফরমেশন দেখানো হয়েছে। পাকেতাকে তারা এখানে মাঝখানে রাখতে চেয়েছে। আই এম নট শিওর যে এই জায়গাটা আসলে ব্রাজিল বা আনচেলত্তি কোন ফরম্যাটে যেতে চাইবেন, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যে পাকেতা গত দুটো ম্যাচ যেভাবে খেলেছেন সেটার বেসিসে স্টার্টিং 11-এ মনে হয় জায়গাটা তিনি ওয়ারেন্ট করেন, মানে ডিজার্ভ করেন, কারণ এই শেষ দুটো ফ্রেন্ডলি ম্যাচের আগ পর্যন্ত কিন্তু বোঝা যাচ্ছিল না যে লুকাস পাকেতা তিনি আসলে স্টার্টিং 11-এ থাকবেন কিনা। তার জায়গায় অন্য কিছু অপশনস চিন্তা করা হচ্ছিল, যেমন মাতিয়াস কুনিয়াকেই পাকেটার জায়গায় রেখে ফরওয়ার্ড লাইনে আরও একজন অ্যাটাকিং মাইন্ডেড প্লেয়ারকে রাখা যায় কিনা সেগুলো নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট করেছেন অ্যাঞ্চেলটি। তবে আমার কাছে যেটা মনে হয় ব্রাজিলের, হ্যাঁ বেসিক এই ফরমেশনটা দেখে মনে হচ্ছে ইটস 4-3-3, যেখানে দুজন ওয়াইড উইঙ্গার্স আছেন, একজন ফরওয়ার্ড রয়েছেন। বাট মোস্ট লাইকলি এই ফরমেশনটা যদি একটু ব্রেকডাউন করি, পাকেতা তার যে লেফট ফুটেডনেস এবং ওয়াইড পজিশনে তার যে কার্যকারিতা রয়েছে, মাঝখানে তিনি মোস্ট লাইকলি খেলবেন না, সেখানে ব্রুনো গুইমারেজ এবং ক্যাসেমেরো তাদেরকে আমরা হয়তো দেখবো। পাকেতা আইদার মিডফিল্ডের ডানে কিংবা বায়ে তার আমরা একটু মুভমেন্টটা যাওয়ার দেখতে চাই যে সম্ভাবনা রয়েছে। পাকেতা যদি মিডফিল্ডের ডানে বা বায়ে যান সেক্ষেত্রে আসলে বিষয়টা কেমন দেখাতে পারে। ঠিক এই পজিশনটা আমরা যেমনটা দেখতে পাচ্ছি, যে বিষয়টা দেখানো ছিল সেটা হচ্ছে পাকেতা মাঝখানের পজিশনে, সেটা নিয়েই কথাবার্তা হচ্ছে বা ওয়ার্ল্ডের বিভিন্ন ফেমাস রিনাউন্ড সাইটগুলো তেমনটা দেখাচ্ছে। বাট আমরা একটু পরের ছবিটা দেখতে চাই যেখানে আসলে পাকেতার যদি পজিশনটা শিফট করা হয়, আপনি যেটা বলছিলেন যে ব্রুনো গুইমারেজ হয়তো বা মাঝে আসতে পারেন বা ক্যাসেমিরো তারা শাফলিং করতে পারেন, পাকেতাকে ডান দিকে অথবা বাঁ দিকে যে কোনো একটা জায়গায় হয়তো বা থাকতে পারেন। এক্ষেত্রে পারভেজ কি মনে হয়, আমরা যেটা বলছিলাম যে কনসিডারিং মরক্কোর স্ট্রেংথ এবং উইকনেস, তাদের ডান পাশটা অনেক বেশি মাত্রায় স্ট্রং, ব্রাহিম দিয়াজ রয়েছেন এবং সেই জায়গাটায় আশরাফ হাকিমি রয়েছেন, মিডফিল্ডে আছেন, উপরে আবার পেছনে আবার হাকিমিও আছেন যিনি ওভারল্যাপ করেন। বাঁ পাশের জায়গাটা রাফিনার ভূমিকাও অনেক কার্যকরী হতে পারে এই ম্যাচটাতে। ওভারঅল যদি পাকেতাকে আমরা ডান দিকে চিন্তা করে দেখি, অ্যাটাকের জায়গাটা ব্রাজিল কেমন করতে পারে? আমার কাছে তো মনে হয় যে পাকেতা মোস্ট লাইকলি ডানে বা বায়ে খেলতে পারে। আমরা পানামার বিরুদ্ধে যে ম্যাচটা ব্রাজিল 6-1 গোলে জিতেছিল, সেই ম্যাচটাতে কিন্তু সেকেন্ড হাফে দেখেছিলাম পাকেতা নেমে লেফটে খেলেছেন এবং সেই জায়গায় তিনি ভিনি জুনিয়র কিংবা তার সামনে যখন ইগোর থিয়াগো ছিলেন তার সঙ্গে কম্বাইন করেছেন এবং ভেতর থেকে কাট ইন করছেন, তার লেফট ফুটেডনেস দিয়ে তিনি ওয়াইড পজিশনগুলোকে ধরে রাখতে পারছিলেন। একটা দুর্বলতা পাকেতার যেটা ছিল যে তিনি ট্র্যাক ব্যাক করা কিংবা ডিফেন্সিভ অ্যাট্রিবিউটে সাহায্য করা সেটা করতে পারছিলেন না। তবে ব্রাজিলের ফ্লেয়ারটা আমার মনে হয় মিডফিল্ডে পাকেতা কুনিয়া তাদেরই নিয়ে আসার কথা। সো আই এক্সপেক্ট হিম টু প্লে ইন এনি অফ দ্য ওয়াইড পজিশন, সেটা রাইটে হতে পারে, সেটা লেফটেও হতে পারে এবং সেই ক্ষেত্রে তখন ব্রুনো গুইমারেজ এবং ক্যাসেমিরোর দায়িত্ব হবে মাঝ মাঠের সেন্টার পজিশনগুলোকে আসলে ধরে রাখা। সো একটাই জিনিস ইম্পর্টেন্ট, আমরা কেন এত বেশি আলোচনা করছি মিডফিল্ডটা নিয়ে, কারণ খুবই অনুমিত ব্যাপার সামনে কি হতে যাচ্ছে। উই অল নো অ্যাবাউট ভিনিসিয়াস জুনিয়র, তার অ্যাট্রিবিউটস কি, তিনি কি করতে পারেন। বাট এখানেও একটা ব্যাপার রয়েছে যেখানে আসলে ক্লাব ফুটবলেও খুব ইন্টারেস্টিং একটা ব্যাটেল হয় আর কি। ফর এক্সাম্পল ভিনি জুনিয়র খেলেন রিয়াল মাদ্রিদে, রাফিনিয়া খেলেন বার্সেলোনায়, দুজনেই কিন্তু লেফট সাইডে খেলেন। কিন্তু এইখানে ন্যাশনাল টিমে এসে কিন্তু ভিনি জুনিয়রের জন্য রাফিনিয়াকে তার জায়গাটা ইন আ ওয়ে স্যাক্রিফাইস করতে হচ্ছে। তিনি আউট অফ পজিশন খেলছেন, অনেক সময় রাফিনিয়াকে আমরা মাঝখানেও খেলতে দেখেছি, কারণ রাইট সাইডে একটা প্রপার রাইট উইঙ্গার অ্যাঞ্চেলটি চালিয়ে দিয়েছেন। ফর
এক্সাম্পল তিনি রায়ানকে কোনো ম্যাচে খেলিয়েছেন, লুইস হেনরিকে খেলিয়েছেন, এনরিককেও খেলিয়েছেন। সো এই পজিশনটায় আসলে রাফিনিয়া কুড বি অ্যানাদার ফ্লেক্সিবল ফ্যাক্টর, যে তাকে আসলে আমরা শুরুতে লেফটে দেখবো নাকি মাঝখানে দেখবো, এরকম কোন একটা বিষয়ও থাকতে পারে। সো আমরা অফ দ্য বল যদি চিন্তা করি, অফ দ্য বলের ক্ষেত্রে আসলে ব্রাজিল কি করতে পারে, আমরা একটু পরবর্তী ছবিটা যদি যাই, যে অফ দ্য বল যে সময় ব্রাজিলের কাছে বল নেই এই সময়টায়, এটা তো আমরা বলছিলাম যেটা, সেটা হচ্ছে পজিশনটা চেঞ্জের জায়গা। আমরা পরের ছবিটা একটু যাবো, সেখানে অফ দ্য বল ফরমেশনের জায়গাটা একটু যেতে চাই। ডেফিনেটলি যে বিষয়টা ঘটে কার্লো আনচেলত্তি যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, আমরা যে বিষয়টা দেখেছিলাম সেটা হচ্ছে ভিনিসিয়াসকে কিন্তু খুব বেশি তিনি নিচে নামাতেন না অফ দ্য বল। সেই জায়গাটা আমরা যেমনটা এক্সপেক্ট করছি, হয়তোবা সেন্টার ফরওয়ার্ড পজিশনে কুনিয়া আছেন, তিনি হয়তোবা নিচের দিকে নেমে যেতে পারেন। হোয়াটস ইউর থট অন দ্যাট? প্রথমে বলে নেই আমি একটু কুনিয়ার উপর বায়াসড। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান দেখে মাতিয়াস এই কাজটা করেন কুনিয়াকে, তিনি। ইভেন ক্যাসেমেরোকে দেখে আমার খুবই ভালো লাগছে আর কি। মানে আমার সাধারণত ব্রাজিলের জন্য খুব একটা সফট কর্নার থাকে না, বাট এখানে আমি বলতে বাধ্য হচ্ছি যে কুনিয়া খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হবে ব্রাজিলের জন্য এবারের ওয়ার্ল্ড কাপে। আর একটা কমন বিষয় যেটা, যে দ্য টিম হু হ্যাজ দ্য বেস্ট স্কোয়াড তারাই কিন্তু আসলে টুর্নামেন্টে ভালো করবে। মানে এখানে বেস্ট 11টা স্ট্রং হয়ে লাভ নেই, পুরো স্কোয়াডকেই ভালো থাকতে হবে। সো কুনিয়া মুভ করছেন লেফট সাইডে, এবং তার যেই মুভমেন্টটা, সামনে পেছনে যাওয়ার যে ব্যাপারটা, ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস দেওয়ার ব্যাপারটা, সেটাই তাকে বাকি ফরওয়ার্ডদের থেকে আলাদা করে, কারণ অন্য ফরওয়ার্ডরা কিন্তু পেছনে যেতে চান না। সো কুনিয়ার এই সাপোর্টটা যদি ব্রাজিল নিতে চায়, তাহলে আমার মনে হয় ভিনিসিয়াস জুনিয়র উইল গেট দ্য লাইসেন্স টু স্টে আপ, স্টে অন দ্য লেফট, গেট দ্য ওয়াইড পজিশনস, এবং ওখান থেকে আসলে অ্যাটাকগুলো চালানোর চেষ্টা করা। ও বাই দ্য ওয়ে, ভিনিসিয়াস জুনিয়রের লেফটে ওপরে থাকার আরো একটা অ্যাডভান্টেজ আছে, বিকজ হি ইজ ব্রাজিলস মেইন প্লেয়ার। আশরাফ হাকিমি একই পজিশনে একই দিকে খেলছে, কনফ্রন্টেশন আছে। আশরাফ হাকিমিকে যদি আটকাতে হয়, আমার মনে হয় তাকে পেছনে রাখাটা ইম্পর্টেন্ট হবে। ভিনির যদি একটা ভালো দিন যায় বা ভালো রাত যায়, আই থিঙ্ক তার মানে হচ্ছে তিনি আশরাফ হাকিমিকেও একটা প্রকার তার হাফে রাখতে পারছেন, বিকজ হাকিমি তিনি 11টা গোল দিয়েছেন অ্যাজ আ রাইট ব্যাক ফর হিজ কান্ট্রি। মানে বোঝা যাচ্ছে কতটা অ্যাটাকিং মাইন্ডেড রাইট ব্যাক তিনি। তো নাইমকে দিয়ে এই পার্টটা শুরু করতে চাই, তারপর আমরা আবার অ্যানালাইসিসে চলে যাব, কারণ পরিস্থিতি অনেক বেশি ভারী হয়ে গেছে, হয়তো অনেক ভারী ভারী কথা আমরা বলছি। নাইম, একটা টার্ম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করে, সেটা হচ্ছে পর্তুজিল। মানে এটার মানে আসলে কি? আমি এটার মানে খুঁজে পাই না। এই মানে টার্মটাও তো পর্তুজিল অনেক কেন? ভারী। কেন, মানে পর্তুজিল কি জিনিস আসলে? আসলে এটা মনে হয় যে সোশ্যাল মিডিয়ায় ফান করে আসলে করা। আপনার নিশ্চয়ই মনে আছে জার্মানি যখন 7টা গোল দিল ব্রাজিলকে, তখন কিন্তু অনেকেই আসলে দল বদলের একটা চেষ্টা করছিল। সে কারণে আমার মনে হয় যে এবার যদি আমরা জানি না কি হবে, আজকে যদি ব্রাজিল এরকম অনেকগুলো গোল খেয়ে যায়, তখন যদি দল পরিবর্তন করতে চায়, তখন পর্তুগালকেই সাপোর্ট করতে হবে। কেননা মেসি খেলে আর্জেন্টিনায়, রোনালদো খেলে পর্তুগালে, নিশ্চয়ই মেসির সাপোর্ট আর্জেন্টিনা কখনোই করবে না। সেই জায়গা থেকে আমার মনে হয় যে পর্তুগালকেই সাপোর্ট করবে, এই কারণে আসলে এই টার্মটার আশা। ওকে, তার মানে পর্তুজিল। এনিওয়েজ, এই পর্তুজিল নিয়ে আমরা আরও কথা বলবো পরবর্তী শোগুলোতে। ছোট্ট একটা অ্যানালাইসিস করতে চাই, সেটা হচ্ছে ব্রাজিলের ডিফেন্স নিয়ে অনেক বেশি মাত্রায় কথা হচ্ছে, যে ব্রাজিলের এই টিমটার সবচাইতে বড় উইকেটটা বোধ হয় তাদের দুই ফুল ব্যাকের জায়গাটা। আমরা একটু ফরমেশনটা দেখে তারপরে কথা বলতে চাই। এই ফরমেশনটাতে মার্কুইনোস এবং গ্যাব্রিয়েল, তারা দুজন আছেন, সেন্টার ব্যাক পজিশনে স্টার্ট করবেন আমরা ধরে নিতে পারি। গ্যাব্রিয়েলের ছোট্ট একটা পরিসংখ্যান যদি দিই, তাহলে এই সিজনে তিনি যখন খেলেছেন সর্বমোট 38টা ফুল অন চার্জ তিনি করতে গেছেন, যার মধ্যে 20 সাকসিডেড, অর্থাৎ 20টা তিনি সাকসেসফুলি কমপ্লিট করেছেন। আর এরিয়াল ডুয়েল তিনি জিতেছেন 97টা, যেটা আসলে একটা ম্যাসিভ। 2020 সাল থেকে 2026 পর্যন্ত হেডারে গোল করেছেন 12টা। আমরা ধরে নিতে পারি এই জায়গাটা গ্যাব্রিয়েল এবং ক্যাসেমিরো দুজনেরই হেডারে একটা বড় ভূমিকার জায়গা থাকবে। পারভেজ, আমি যদি ডিফেন্সিভ সেট আপটা চিন্তা করি, আঞ্চলিকতে একটা কথা বলেছেন, ওয়ার্ল্ড কাপ ইজ নট অ্যাবাউট স্কোরিং গোলস, ডিফেন্ডিং গোলস সেটাকে অনেক ইম্পর্টেন্স দিয়েছেন। সো আলটিমেটলি এই সেট আপটা কেমন মনে হচ্ছে? না, তার পুরো কোচিং ক্যারিয়ারে তিনি এটাই করেছেন, যে ডিফেন্সটাকে শক্ত কিভাবে রাখতে হবে, এবং খুব ভালো দুটো অপশন তার রয়েছে। মানে হু ক্যান বি বেটার দ্যান মার্কিনিওস, যিনি পিএসজির ক্যাপ্টেন, হু ক্যান বি বেটার দ্যান গ্যাব্রিয়েল, যিনি আর্সেনালের হয়ে এত 22 বছর পরে লিগ জিতিয়েছেন এবং দুর্দান্ত পারফর্ম করছেন। দুজনই তাদের পিকেই আছেন বলা যায়, গ্যাব্রিয়েলকে বেশি। বাট এই পার্টনারশিপটা খেলেছে মাত্র 2বার, যেটা আপনি মেনশন করলেন। একসঙ্গে খেলার একটা বিষয় রয়েছে, কেমিস্ট্রিটা মিলানোর বিষয় রয়েছে। তার চেয়েও বড় যে শঙ্কার জায়গা, আমার মনে হয় সেন্টার ব্যাকে তাদের এত ভালো কোয়ালিটি, মেবি তারা মিলিয়ে নিতে পারবেন। তবে যে দুই ফুল ব্যাক আছেন, আলেক্সান্ড্রো এবং ড্যানিলো, একে তো হচ্ছে বয়সের ভারে নুয়ে পড়েছেন, দুই হচ্ছে তারা আসলে ফার্স্ট চয়েস ছিলেনই না।
ওয়েজলি ছিলেন, ওয়েজলি ইনজুর্ড হয়ে গেছেন একটা ফ্রেন্ডলি ম্যাচের সময়, যেটা ব্রাজিলের জন্য খুব আনফর্চুনেট ছিল, এবং আজকে বোধহয় ওয়েজলিকে সবচেয়ে বেশি মিস করবে, বিকজ রাইট উইং ধরে ওই মরক্কোর লেফট সাইডটাকে অ্যাটাক করার ভালো সুযোগটা ছিল। ইন এনি কেস আমার মনে হয় চারজনই যেহেতু ডিফেন্সিভ মাইন্ডেড, মানে যে দুই ফুলব্যাক আছেন তারাও তো ডিফেন্সিভ মাইন্ডেড, মনে হয় না খুব একটা উঠবেন। সেই ক্ষেত্রে এমনও হতে পারে ক্যাসেমোর এবং ব্রুনো গুইমারেজ একটা এক্সট্রা লাইসেন্স পাবেন সামনে যাওয়ার, বিকজ দে নো যে চারজন পেছনে রয়েছেন। এটা কিন্তু একটা পজিটিভও হতে পারে, মানে ব্লেসিং ইন ডিসগাইজ ব্রাজিলের এই দলটার জন্য। বাট ওই যে আলেক্সান্দ্রো ড্যানিলো অন্তত এক্সপিরিয়েন্স তাদের আছে, এবং ব্যাকআপ হিসেবে ড্যানিলোর ব্যাকআপ হিসেবে ইবানেজকেও খেলানো যেতে পারে। লিও পেরেরা সেন্টার ব্যাক পজিশনে ভালো খেলছেন, তাকেও যদি একটা স্কোপ দেওয়া হয় আই ওয়ন্ট বি সারপ্রাইজ। কিন্তু ব্রাজিল আবার অনেক সময় 3 at the ব্যাকেও চলে যেতে পারে, যেটা অ্যানচেলোটি একটা ফরমেশনে দেখেছি। সো অনেক অপশনস আছে, বাট সেন্টার ব্যাক পেয়ার নিয়ে আমি খুব একটা টেনশন করছি না, কারণ দে আর টু মাচ গুড। প্রবলেমটা হচ্ছে তাদের ওই দুই ফুল ব্যাক নিয়ে। ওই দুই ফুল ব্যাক নিয়ে প্রবলেমের জায়গাটা। মুজদেবিন তারেক আমাদের সহকর্মী, তিনি এই মুহূর্তে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং সেখানকার পরিস্থিতি জানাতে তিনি আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে যুক্ত হচ্ছেন। তারেক, আপনি ঠিক এই মুহূর্তে এখন কোথায় আছেন? পজিশনটা চেঞ্জ হয়েছে, বা খুব পেছনে খুব সুন্দর একটা ভিউ, আকাশটা অনেক পরিষ্কার, দেখতে খুব ভালো লাগছে, বাতাস বইছে, তবে আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি হট অ্যান্ড হিউমিড, ইজন্ট ইট? আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি না কোনো একটা কারণে। আমাদের প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন। তারেকের যেহেতু অনেক দূর থেকে যুক্ত হয়েছেন দর্শক, প্রযুক্তিগত কারিগরি ত্রুটির জায়গাটা অবশ্যই হয়, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। আমাদের সহকর্মীরা অবশ্যই চেষ্টা করে যাচ্ছেন, এবং অবশ্যই অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে, অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে তাদের কাজ করতে হচ্ছে। আমাদের সহকর্মী মুজদেবিন তারেক সেই জায়গাটায় কাজ করছেন। আমরা প্রত্যেকেই জানি যে জায়গাটাও কিন্তু অনেক এক্সপেন্সিভ, হয়তোবা একটা নির্দিষ্ট জায়গায় ওই বেসিসে কাজ করতে হচ্ছে, হয়তোবা একটা নির্দিষ্ট পার্টিকুলার টিমকে নিয়ে কাজ করতে হচ্ছে, আবার হয়তোবা আরেক জায়গায় ছুটে যেতে হচ্ছে। তারেক, এই মুহূর্তে হয়তোবা আমরা সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পেরেছি। ইয়েস, একটু শুনতে চাই। শুনতে পাচ্ছেন এখন? এবার শুনতে পাচ্ছি, এক্স্যাক্টলি। আমি যেটি বলছিলাম যে আপনি রোদের কথা বলছিলেন, এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং যে রোদটা, আকাশটা পরিষ্কার পেছনে দেখতে পাচ্ছেন, রোদটা মনে হচ্ছে একেবারে মাথায় এসে লাগছে। এবং এটা শুধু আমার জন্য না, এখানে যারা আজকে ম্যাচ দেখবেন বা আমরা গণমাধ্যম কর্মী যারা আছি, সবাই কিন্তু শুধুমাত্র একটু ছায়ার খোঁজে আছেন। এবং যে ম্যাচ শুরু হতে 3 ঘন্টা বাকি আছে, কিন্তু এখনো সেভাবে কিন্তু আমরা সমর্থক বা দর্শকদের আগমন চোখে পড়ছে না। সবাই হয়তো অপেক্ষা করছেন রোদটা একটু কমবে, তারপর হয়তো সবাই আসা এখানে স্টেডিয়ামে আসবেন। তবে আরেকটু বিষয় একটু দর্শকদেরকে জানাতে চাই, এই নিউ জার্সি স্টেডিয়ামটা কিন্তু নিউ ইয়র্ক থেকে বেশ অনেক দূরে, এবং নিউ ইয়র্ক থেকে এই নিউ জার্সি স্টেডিয়ামে আসার রাস্তাটাও কিন্তু বেশ ক্রিটিক্যাল বলা যায়। কারণ হচ্ছে যারা হচ্ছে একদম যাদের টিকিট আছে বা ফিফার অ্যাক্রিডিটেশন আছে বা কার্ড আছে, যারা নিউ ইয়র্ক থেকে ট্রেনে এখানে আসবেন, তারা সেই কার্ড বা টিকিট থাকলে শুধুমাত্র ট্রেনে উঠতে পারছেন, না হলে কিন্তু পাচ্ছেন না। এবং এই জায়গায় যদি আপনি বাই রোড বা বাস বা গাড়িতে আসতে চান, হিউজ ট্রাফিক এখানে। যেটি নর্মাল সময়ে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগে, সেটি এখন 3 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগছে। এবং এখানে অনেক ধরনের রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। যারা নর্মাল যাওয়া আসা করেন তাদের সবাইকে কিন্তু স্থানীয় যারা, তাদেরকে এই রাস্তা অ্যাভয়েড করার জন্য একদম তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে যে আজকে গাড়ি বের করা যাবে না। তারপরেও কিন্তু দর্শক সমাগম সেই অর্থে এখন পর্যন্ত খুব একটা আমরা দেখতে পাচ্ছি না। এর একটা বড় কারণটাই হচ্ছে যে রোদটা এবং গরমটা। সবাই হয়তো অপেক্ষা করছেন যে রোদটা আর একটু কমবে এবং দর্শক তারা কিন্তু আসতে শুরু করবে। নাহলে ব্রাজিলের ম্যাচ, ব্রাজিলের ফ্যানরা তারা কিন্তু সবসময় একটু ডিফারেন্ট হয়। তাদের কাছে এই রোদ গরম একটা ম্যাচের আবহের কাছে এটা কিছুই না। কিন্তু আমার মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এখনকার ওয়েদার, সেই জায়গায় কিছুটা হলেও তারা কিন্তু হয়তো সুস্থ থাকার জন্য তারা হয়তো সেটি মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে আছি মেটলাইফ স্টেডিয়াম, আমি মেটলাইফ স্টেডিয়ামের ঠিক পাশে, এটা হচ্ছে মিডিয়া সেন্টার। এই মিডিয়া সেন্টারের পাশে আমি দাঁড়িয়ে আছি। দর্শক সমাগম যখনই আসা শুরু হবে, আমরা নিশ্চয়ই আমাদের স্পোর্টস পেজ এবং বিভিন্ন রিলস, ইনস্টাগ্রাম, টুইটারে যারা ফলো করেন যমুনা স্পোর্টস পেজ, তারা নিশ্চয়ই সবচেয়ে আপডেটটা দেখতে পাবেন। সামি, তারেক, অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা সাজেশন অবশ্যই দিব, নিজের হাইড্রেশনটা অবশ্যই মেনটেন করবেন, কারণ একটা অত্যন্ত প্রতিকূল ওয়েদারের মধ্যে আপনাকে কাজ করতে হচ্ছে। ডেফিনেটলি নিজের খেয়াল অবশ্যই রাখবেন। এবং হাইড্রেশনের জায়গা থেকে আসলে যে বিষয়টা মনে পড়লো পারভেজ, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ড কাপে হাইড্রেশন ব্রেক ম্যান্ডেটরি রাখা হচ্ছে। আজকে মনে হয় সবচেয়ে বেশি দরকার।
আজকে বেশি দরকার এবং আমার মনে হয় দুই দলের জন্য যদি চিন্তা করে দেখি, যেহেতু ব্রাজিল ল্যাটিন কন্ডিশনে খেলতে অভ্যস্ত, তাদের সেখানেও অনেক হিট এবং এই বিষয়গুলোর সাথে তারা অভ্যস্ত। মরক্কোর খেলোয়াড়রা আমি বলবো উল্টো একটা ঘটনায় হয়তো ফেস করতে পারেন, তাদের বেশিরভাগ খেলোয়াড় আসলে আফ্রিকায় খেলেন না। সো এই হচ্ছে ব্যাপার আর কি। ওকে, আমরা একটু দুই দলের একদম লাস্ট ডিফেন্ডার নিয়ে আলোচনা করতে চাই। লাস্ট ডিফেন্ডার মানে হচ্ছে গোলকিপার অ্যালিসন বেকার রয়েছেন এবং সেই জায়গায় ইয়াসিন বুনো রয়েছেন, তাদেরকে নিয়ে একটু আলোচনা করতে চাই। একটু দেখতে চাই যে আসলে তাদের স্ট্যাটিস্টিক্যাল জায়গাটা কোন কোন জায়গায় আছে বা তারা কেমন করেছেন। যেমনটা দেখতে পাচ্ছেন অ্যালিসন বেকার, ইয়াসিন বুনো। পার্সোনালি আমার আসলে খুব ফেভারিট ইয়াসিন বুনো, আমি খুব পছন্দ করি আপনার মতো পার্সোনালি। দেখতে অনেকটা, দেখেন ওকে, আইডেন্টিক্যাল একটা ব্যাপার similar একটা অবশ্যই থাকতে face পারে। খুব structure সম্ভবত চশমাটা খুললে হয়তো আর একটু আইডেন্টিক্যালিটি আসতে পারে। আমরা একটু পরিসংখ্যানের আলোকে দেখতে চাই আসলে যে দুজনের পরিসংখ্যানটা আসলে কেমন বিরাজ করছে। অ্যালিসন বেকার এখন পর্যন্ত ব্রাজিলের হয়ে তার পাস অ্যাকুরেসি এই সিজনটা যদি আমরা দেখি 79.6% পাস অ্যাকুরেসি, যদিও তিনি লিভারপুলে যে ফরমেশনে খেলেন না, পেনাল্টি এরিয়ার ভেতরে আসলে নিজেদের মধ্যে বল দেয়া নেওয়াটা করা যায়। সেভ পার্সেন্টেজ 83.9%, ক্লিন শিট 47% ম্যাচে এবং প্রতি 43 মিনিটে একটা করে গোল হজম করেছেন। ইয়াসিন বুনোর জায়গাটা একটু খুব দ্রুত চলে যাব। ইয়াসিন বুনো আমরা জানি যে পেনাল্টি শুট আউটে যথেষ্ট দক্ষ একজন গোলকিপার। তার ক্ষেত্রে এই সিজনটাতে 26টা ম্যাচে 14টা ক্লিন শিট, সেভ পার্সেন্টেজ 67% এবং টোটাল সেভস 66টা বল তার কাছে এসেছে, যার মধ্যে 46টা বল তিনি সেভ করেছেন। পারভেজ, ছোট্ট করে জানতে চাইবো, আমাদের কাছে 1 মিনিটের মতো সময় বাকি আছে, দুই গোলকিপারের মধ্যে আসলে কে বেশি প্রেসারে থাকবেন, কার ভূমিকা সবচেয়ে বেশি থাকবে? প্রেসারে বেশি থাকার কথা বোনোর, কারণ শটস বেশি ফেস করবেন তিনি। ব্রাজিল অ্যাটাক করবে, মরক্কো খুব একটা পজিশন রাখবে না, সুতরাং কাজ বেশি বোনোর করতে হলেও তিনি জানেন যে বল আসবে, ফোকাসটা সারাক্ষণ থাকবে। বাট অনেক সময় যখন আপনি বেশিরভাগ সময় বেকার থাকেন, তখন ওই একটা মোমেন্টেই ফোকাস রাখাটা ইম্পর্টেন্ট হয় এবং অ্যালিসন সাধারণত খুব ভালো একজন গোলকিপার, বাট এরকম ফোকাসের ঘাটতি হতে পারে। অনেকক্ষণ কিছু হচ্ছে না, হঠাৎ করে একটা শট আসলো, তখনই কিন্তু তার ফোকাসটা অ্যাক্টিভেটেড থাকতে হবে। সো কাজটা দুজনের জন্যই কঠিন, বাট বোনোকে বেশি ইন অ্যাকশন আমরা হয়তো দেখবো, বিকজ হি হ্যাজ টু মেক আ লট অফ সেভস। নাইম, লাস্টে কি মনে হচ্ছে, প্রেডিকশনটা কেমন হতে পারে? অর্থাৎ ব্রাজিল মরক্কো র্যাঙ্কিং খুব কাছাকাছি, ডেফিনেটলি টাইট গেম হবে, বাট হোয়াটস ইউর প্রেডিকশন? 2-1 অর 3-2, বিগ ম্যাচ সত্যিকার অর্থেই। আমার মনে হচ্ছে ব্রাজিলের খুব বেশি এক্সপেকটেশন থাকবে, সেই জায়গা থেকে মরক্কোর এক্সপেকটেশন কিছুটা কম থাকবে। সেই জায়গা থেকে আমার মনে হয় যে ব্রাজিল কিছুটা চাপেও থাকতে পারে। সেই জায়গা থেকে আমি আশা করব যে খুব বিগ একটা ম্যাচ হবে এবং আমার বাজি অবশ্যই ব্রাজিলের পক্ষেই থাকবে। ওকে, আপনার বাজিটা ব্রাজিলের পক্ষে থাকছে। পারভেজ, কি মনে হচ্ছে, প্রেডিকশনটা কি? আমার গতকালের প্রেডিকশন মেলে নাই, সো তারপরও বলবো আমার মনে হয় ব্রাজিল 3-1 গোলে জিততে পারে ম্যাচটা। র্যাঙ্কিং এর এত টাইটনেস থাকার পর মনে হচ্ছে 3-1 ব্রাজিল। হ্যাঁ, ওই যে একটা খাবে, মানে তাদের অ্যাটাক করতে গেলেই তো গোল খেতে হয়, সেটা হবে। বাট 3টা গোল কেন দিবে? বিকজ আমার কাছে মনে হয় যে এবারের ওয়ার্ল্ড কাপে খুব আন্ডার রেটেড ব্রাজিলের ফরওয়ার্ড লাইন, এবং তাদের কাছ থেকে আপনি আর কিছু না হলেও গোলটাই আশা করবেন। সুতরাং ওখান থেকে আমার মনে হয় ব্রাজিলের গোলের অভাব হবে না, তবে হয়তো একটা গোল তারা হজম করে ফেলতে পারে। ওকে, ব্রাজিলের গোলের অভাব হবে না সেটা বলছেন, যদিও পারভেজের গতকালকের প্রেডিকশনটা ঠিক হয় নাই। সেই জায়গাটা নাইমও এক্সপেক্ট করছেন খুব টাইট একটা ম্যাচ হবে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল ওয়ার্ল্ড কাপ কার্নিভাল প্রেজেন্টেড বাই স্টেপ ফুটওয়্যার আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।